এটা হলো এক ধরনের গেম, যেখানে কোনো একটি পার্টিকুলার মেসেজ বা ইনফরমেশন একজনের থেকে চুপি চুপি অন্যজনের কাছে যায়। এইভাবে ওই মেসেজটা এগিয়ে চলে। অ্যাট দি এন্ড দেখা যায় ওই আসল মেসেজটা বা ইনফরমেশনটা ডিস্টর্টেড হয়ে গেছে। অ্যান্ড দ্যাট মিনস প্রথম মানুষটির কাছে যে মেসেজটি ছিল সেটা অনেকটাই পরিবর্তিত হয়ে শেষ মানুষটির কাছে গিয়ে পৌঁছেছে। কাজে মুখের কথায় বিশ্বাস না করে আমাদের তথ্য প্রমাণ নির্ভর ইনফরমেশনের উপরেই ভরসা করতে হবে। তাহলে আমরা এখন কি করব? নাথিং, এখন আর বিশেষ কিছুই করার নেই। অনেকটাই রাত হয়েছে, এখন আর কারোর বাড়ি গিয়ে কোনো লাভ নেই। চলুন থানায় ফেরা যাক। নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আপনারা শুনবেন দীপচক্র নিবেদিত মার্ডার মিস্ট্রি দ্য আল্টিমেট ট্রুথ অন্তিম পর্ব। আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। গল্প পাঠে আলাপন। সেক্টর 5, কলকাতা। সময় সকাল 10:30, 18 জুলাই। কলেজ মোড়ের ঠিক পাশেই রাস্তার ধারে একটা ছোট্ট টি স্টল, নাম অমিয়র চায়ের দোকান। সকাল সকাল সেখানে পৌঁছে গেলেন অফিসার সৌভিক সেনগুপ্ত এবং পুলিশ আর্টিস্ট দীপঙ্কর। এর আগেও অনেক কেসে ভিকটিম এবং অ্যাকিউজড আইডেন্টিফিকেশনে দীপঙ্করের আঁকা ছবি অনেকটাই সাহায্য করেছে। কলকাতা পুলিশ মহলে ওর নামডাকও রয়েছে। সাক্ষীর বিবরণ শুনে অপরাধী বা সাসপেক্টের ছবি এঁকে দেওয়ার রীতিটা পুলিশ মহলে খুব একটা নতুন নয়। এই পদ্ধতির নাম পোর্ট্রেট পার্লে। 19 শতকের শেষের দিকে আলফান্সে বার্টেলান নামে একজন এই পদ্ধতি আবিষ্কার করেন। যাই হোক, চায়ের দোকানে পৌঁছে সৌভিক দেখলেন বেশ কয়েকজন পথ চলতি মানুষ ভিড় জমিয়েছে দোকানে। দোকানের মালিক অমিয় হালদার নিজেই দোকান সামলাচ্ছেন, কোনো কর্মচারী নেই। নিজেই বাসন ধুচ্ছেন, স্টোভে তেল ভরে জ্বালিয়ে তার উপরে জল ভর্তি বাটি বসিয়ে চা বানাচ্ছেন। আবার মাঝে মাঝে কাস্টমারদের সঙ্গে টুকটাক কথাও বলছেন। অমিয়কে আগে থেকে না চিনলেও সিসিটিভি ফুটেজ থেকে ওর ছবিটা বের করে নিয়েছে সৌভিক। তাই অমিয়কে সামনাসামনি চিনে নিতে একটু অসুবিধা হলো না ওর। এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিলেন। ছোট্ট করে বিষয়টা ব্রিফ করতেই অমিয় বললেন, একটু অপেক্ষা করতে হবে স্যার, হাতের কাস্টমারগুলোকে ছেড়ে দিই, তারপরে আপনাদের নিয়ে না হয় বসবো। কথাটা শুনে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে দোকানের বাইরে রাখা কাঠের বেঞ্চের উপরে গিয়ে বসলেন সৌভিক এবং দীপঙ্কর। দেখতে দেখতে বেশ খানিকটা সময় কেটে গেল। একটু পরেই হাতের কাজটা শেষ করে ওদের সামনে এসে দাঁড়ালেন অমিয়। হ্যাঁ বলুন স্যার, ঠিক কি জানতে চাইছেন? ছোটোখাটো চেহারার অমিয়কে দেখেই ওর সারল্যের পেছনে লুকিয়ে থাকা খাঁটি ভালো মানুষের রূপটা বুঝে নিতে একটুও দেরি হলো না সৌভিকের। ছোট করে পুরো বিষয়টা বুঝিয়ে বললেন সৌভিক। তারপর নিজের মোবাইলের কপি করে আনা ফুটেজের অংশটুকু দেখিয়ে অমিয়র দিকে তাকিয়ে ফের জিজ্ঞেস করলেন, এই ট্যাক্সি ড্রাইভারকে আপনি চেনেন? এই লোকটা? হ্যাঁ স্যার, মাঝে মাঝে এদিকে আসতো। এদিকে এলেই এই আমার দোকানে এসে চা খেত। সেদিন সকালেও এসেছিল। তবে হ্যাঁ স্যার, গাড়ি থেকে নামিনি, আমি তো এগিয়ে গিয়ে চা দিলাম। আমাকে একটা ওই 10 টাকার কয়েন দিল, তারপরে চা খেয়ে চলে গেল। কি নাম ওই লোকটির, আর কোথায় থাকেন? না স্যার, সেটা তো বলতে পারবো না স্যার, কোনো কাস্টমারেরই তো নাম জিজ্ঞেস করি না, তাই বলতে পারবো না স্যার। কিন্তু আপনি তো বললেন লোকটি আপনার দোকানে মাঝে মাঝে আসতো, কখনো অন্য কোনো বিষয় নিয়ে কথা হয়নি? না স্যার। তবে কি? দেখুন, এটা কিন্তু মার্ডার কেস, তাই কিছু লুকোবেন না। যেটুকু জানেন বলে ফেলুন। জানি, গতকাল থেকেই সব নিউজ চ্যানেলেই তো খবরটা দেখাচ্ছে, মোবাইলেও দেখেছি তো। রাস্তায় নেমে সবাই খুব প্রতিবাদ করছে স্যার, আর সেটাই তো হওয়া উচিত।
আপনি সাহায্য না করলে আমরা কেমন করে আসল অপরাধীকে ধরব? পুলিশ তো আর হাত গুনতে পারে না। একটা উপায় আছে। আমি আপনাকে একজনের কথা বলতে পারি যার থেকে আপনি ওই ড্রাইভারের কথা জানতে পারবেন। ডক্টর বাসুর চেম্বার, ধর্মতলা, কলকাতা। সময় দুপুর 12টা, 18 জুলাই। বেশ পরিপাটি করে সাজানো গোছানো একটা চেম্বার। ধর্মতলার মোড়ে দোতলায় অবস্থিত এই চেম্বারটিতে রোজ দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসেন ডক্টর বাসু। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে পরপর দুটো ঘর। প্রথম ঘরে রিসেপশন এবং দ্বিতীয় ঘরটিতে বসেন ডক্টর বাসু। দুটো ঘরই শীততাপ নিয়ন্ত্রিত। দুর্জয় রিসেপশনে বসে থাকা মাঝবয়সী ভদ্রমহিলার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, নমস্কার, আমরা প্রগতি ময়দান থানার অফিসার। একটা কেসের ব্যাপারে কথা বলতে এখানে এসেছি। ডক্টর বাসুর সঙ্গে দেখা করতে চাই। কাইন্ডলি একটু ব্যবস্থা করে দেবেন। দুর্জয়কে আপাদমস্তক ভালো করে দেখে নিয়ে কাকে যেন একটা ফোন করে কিছুক্ষণ কথা বললেন ওই ভদ্রমহিলা। তারপরে দুর্জয়ের দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম আসছেন, আমি ওনাকে আপনাদের কথা বলেছি, উনি আপনাদের একটু বসতে বলেছেন। কথা শেষ করে ঘরের এক কোণায় থাকা সোফার উপরে গিয়ে বসে পড়লেন দুর্জয় এবং কমলিনী। চেম্বারটা ছোট হলে কি হবে, খুব যত্ন করে সাজানো। ফল সিলিং, প্যানেল লাইট, দুটো 1 টনের এসি মেশিন, ওয়ালপেপার দিয়ে দারুণভাবে সাজানো ঘরটা। রিসেপশনে বসে থাকা মহিলাটির সামনে একটা ল্যাপটপ রয়েছে। মহিলাটি মাঝবয়সী হলে কি হবে, এককালে উনি যে বেশ সুন্দরী ছিলেন সেটা ওকে দেখলেই বোঝা যাচ্ছে। দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেল। রিসেপশনে বসেই নিজের মোবাইলে নিউজ ফিডগুলোকে দেখছিলেন দুর্জয়। দীপশিকার কেসটা নিয়ে ছোট বড় চ্যানেলগুলো কম বেশি খবর করছে। এখনও অপরাধী অধরা, এটা নিয়েই পুলিশের বাপান্তর করছে সবাই। আরও বেশ কিছুক্ষণ সময় এদিক ওদিক খবরগুলো স্ক্রোল করে মোবাইলটা বন্ধ করে রাখলেন দুর্জয়। স্যার, ম্যাডাম এসেছেন, আপনাদের ভেতরে ডাকছেন। আসতে পারি? হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। ঘরের মধ্যে প্রবেশ করেই পাশাপাশি দুটো চেয়ারে বসলেন দুর্জয় এবং কমলিনী। ঘরে খুব একটা আসবাবপত্র নেই, বেশ ছিমছাম করে সাজানো। দেওয়ালের রংটাও লাইট কালারের। ঘরের ঠিক মাঝ বরাবর একটি বড় টেবিল, দুর্জয়দের দিকে মাত্র 2টি চেয়ার, আর টেবিলের ওপাশে আরও একটি চেয়ার, যার ওপরে ডক্টর বাসু বসে আছেন। টেবিলের পাশে বেশ কিছু ইংরাজি বই সাজানো। ওদিকে একবার চোখটা বুলিয়ে নিল দুর্জয়। ডক্টর বাসুর বয়স 50-এর কোঠায় হবে। চেহারা ছবি দেখে ওর ব্যক্তিত্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করাটা খুব একটা কঠিন কাজ নয়। উজ্জ্বল শ্যামবর্ণ বললে যা হয় ঠিক তেমনটাই ওর কমপ্লেকশন। বসে থাকার জন্য হাইটটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে শরীরের গড়নের সাথে বেশ মানানসই বলে মনে হলো দুর্জয়ের। দীপশিখা পালের মৃত্যু সংবাদটা কখন কিভাবে পেলেন? নিউজ চ্যানেল থেকেই জানতে পেরেছি। দীপশিখা দেবী আপনার কতদিনের পেশেন্ট? তা প্রায় মাস 6 হবে। রাজীব দত্তই ওকে আমার কাছে নিয়ে এসেছিলেন। রাজীব বাবুকে আপনি কি আগে থেকে চিনতেন? হ্যাঁ, আগে ওই আমার পেশেন্ট ছিল। কাউন্সেলিং আর আমার প্রেসক্রাইব করা মেডিসিন খেয়ে রাজীব এখন অনেকটাই ভালো আছে। আচ্ছা, কি ধরনের রোগ ছিল ওর? দেখুন, রাজীবের বাইপোলার ডিসঅর্ডার ছিল। যদিও এখন উনি রোগটা অনেকটাই কাটিয়ে উঠেছেন, কিন্তু এই ধরনের পেশেন্টদের সারা জীবন স্ট্রিক্ট মেডিকেশনের মধ্যে থাকতে হয়। এই রোগের সাধারণ লক্ষণগুলো কি? দেখুন, বাইপোলার ডিসঅর্ডার বা ম্যানিক ডিপ্রেশন মনের এমন এক অবস্থা যেখানে এই রোগে আক্রান্ত মানুষদের মধ্যে প্রবলভাবে মুড সুইং দেখা যায়। যার ফলে পেশেন্টদের মধ্যে একই সাথে হাইপোম্যানিয়া অর্থাৎ ইমোশনাল আউটবার্স্ট এবং ডিপ্রেশন দেখা যায়। তাছাড়া এই ধরনের রোগীদের এনার্জি লেভেলেও আপ ডাউন অতিরিক্ত পরিমাণে দেখা যায়। আচ্ছা, এই ডিজিজে আক্রান্ত কোনো পেশেন্ট নর্মাল লাইফ লিড করতে পারেন? হ্যাঁ, না করার তো কোনো কারণ নেই, তবে কনস্ট্যান্ট মেডিকেশনে থাকতে হবে। আর এই দীপশিখা দেবীর কি প্রবলেম ছিল? দেখুন,
এই কথাগুলো যদিও সিক্রেট রাখা উচিত, বাইরের কারোর সাথে কখনোই শেয়ার করা উচিত নয়, কিন্তু তাও আমি কথাগুলো বলছি কারণ আমিও চাই আসল অপরাধী ধরা পড়ুক। এই ধরনের জঘন্য অপরাধকে কখনোই বাড়তে দেওয়া যায় না। দীপশিখা ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন। রোগটা ওর মধ্যে অনেক আগে থেকেই ছিল, কিন্তু ডরমেন্ট অবস্থায়। বিয়ের পরে স্বামীর ব্যবহারের কারণে রোগটা আবার অ্যাক্টিভ হয়ে বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, আপনি তো সাইকিয়াট্রিতে এমডি করেছেন, তাই না? হ্যাঁ, কেন বলুন তো? আপনি কি আমার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? না না ম্যাডাম, কি যে বলেন, আমি এমনি জিজ্ঞেস করছি। আসলে এইসব বিষয়ে আমার নলেজটা আবার একটু কম, তাই সব জেনে বুঝে নিচ্ছি। সেক্টর 5, কলকাতা। সময় দুপুর 12:30। 18 জুলাই। স্যার, অমিয় এমন একজনের ডিটেলস জানিয়েছে যার কাছে গেলেও ওই ট্যাক্সি ড্রাইভার সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। রাজারহাটের দিকে লোকটার একটা গ্যারেজ আছে, আর ওই হলুদ ট্যাক্সিটাকে শেষবারের মতো রাজারহাটের কাছেই ট্রেস করা গিয়েছিল। আচ্ছা সৌভিক, অমিয়র কথায় বিশ্বাস করা যায় তো? হ্যাঁ স্যার, করাই যায়। লোকাল সোর্স কনফার্ম করেছে ছেলেটা জেনুইন। এখনই রাজারহাটে যান, ওই গ্যারেজটাকে ট্রেস আউট করুন। এমনটা হতেই পারে ওখানেই হয়তো আপনি ট্যাক্সি এবং ড্রাইভারকে একসাথেই পেয়ে গেলেন। আর একটা কথা, প্রিপারেশন নিয়েই রেডটা করবেন। দিনকাল ভালো নয়, কখন যে কি হয় কেউ বলতে পারে না। কাজেই লোকাল থানার সাহায্য নেবেন, আর একেবারেই কোনো রিস্ক নয়। ওদিককার খবর কি স্যার? কোনো ডেভেলপমেন্ট হলো? ধাঁধার উত্তর খুঁজছি। প্রতি মুহূর্তেই কিছু না কিছু নতুন ইনফরমেশন আসছে, আর তদন্তর মুখটা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, সন্দেহভাজনদের তালিকা একটু একটু করে বেড়েই চলেছে। দীপশিখার স্বামী দেবব্রত বাবু, বয়ফ্রেন্ড রাজীব বাবু, এদের কাছে ওকে খুন করার যথেষ্ট মোটিভ তো ছিলই। আবার এখন তো শুনতে পাচ্ছি দেবব্রত বাবুর সঙ্গে নাকি একজন মহিলারও সম্পর্ক ছিল। এই দিকটা একবার খতিয়ে দেখতে হচ্ছে। ডক্টর বাসু চেম্বার, ধর্মতলা, কলকাতা। সময় দুপুর 1টা। 18 জুলাই। ডক্টর বাসু চেম্বারে অনেকক্ষণ ধরে বসে ওনাকে জিজ্ঞাসাবাদ করছেন দুর্জয় সেন। উঠে আসছে একের পর এক তথ্য। আচ্ছা, জীবন সম্পর্কে আপনার ধারণাটা ঠিক কি? দেখুন, জীবন খুবই ছোট, তাই আমাদের সবার উচিত আনন্দে বাঁচা, কষ্টগুলোকে দূরে সরিয়ে রাখা, নিজের কথা ভাবা, নিজেকে নিয়েই সন্তুষ্ট থাকা। তার মানে আপনি একা বাঁচার কথা বলছেন? না, ঠিক একা নয়। সমাজে থাকলে তো সামাজিক হতেই হবে, তবে নিজেকে আরও বেশি করে ভালোবাসা। আপনি কি বিয়ের পরিপন্থী? একেবারেই নয়, তবে তবে দেখুন, আমি বিশ্বাস করি বেশিরভাগ বিয়ে নষ্ট হওয়ার পিছনে স্ত্রীদের ভূমিকা কিন্তু অনেক বেশি থাকে। এসব কি বলছেন ম্যাডাম? আপনাকে তো লোকে নারী বিদ্বেষী বলবে। তাতে আমার কিছু করার নেই। আপনার থেকে বিবাহ জীবনের সমস্যা নিয়ে আমি অনেক বেশি কাজ করেছি, তাই আমি জানি আসল সত্যিটা ঠিক কী। তবে এর মানে এই নয় যে স্বামীর জন্য বিয়ে নষ্ট হয় না। তবে একটা বিয়ে ভেঙে যাওয়ার পিছনে নারীরাই বেশি দায়ী। এক্ষেত্রেই দেখুন না, দেবব্রতবাবুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা দীপশিখার রাজীবের সম্পর্কের পরেই কিন্তু অনেক বেশি করে ম্যাচিওর করে। কিন্তু সেটা তো দেবব্রত বাবুর বাজে ব্যবহারের জন্য। শুধু কি তাই? রাজীবের এতে কোনো ইন্ধন ছিল না। দেখুন, রাজীব আমার পেশেন্ট ছিল, আমি ওকে ভালো করে চিনিও আর জানিও। হি ইজ নট আ গুড গাই। আই সি। তাহলে আপনার মতে দীপশিখাকে কে খুন করতে পারে বা করাতে পারে? যে কেউ, তবে আমার মনে হয় রাজীবকে অঙ্কের বাইরে রাখা কিন্তু ঠিক হবে না। তাছাড়া একটা সময় রাজীব দীপশিখার ওপরে কিন্তু খুবই অফেন্ডেড ছিল, কারণ দীপশিখা ওকে রিজেক্ট করে ওর ইগোকে হার্ট করেছিল। আর বাইপোলার ডিসঅর্ডারের কোনো পেশেন্টের ইগোকে একবার কেউ আঘাত করলে কি হতে পারে
সেটা আমার থেকে বেশি কিন্তু কেউ জানে না। কিন্তু তার মানে এটা তো নয় যে সমস্ত বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্টরাই রিভেঞ্জফুল হয়ে উঠবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আমি তো শুধু একটা সম্ভাবনার কথা বলছি। দেবব্রতবাবুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সম্বন্ধে কি জানেন? দেখুন, খুব বেশি জানি না, তবে যেটুকু শুনেছি দীপশিখার থেকেই শুনেছি। রত্না সামন্ত বলে কোনো এক ক্রাইম জার্নালিস্টের সঙ্গে দেবব্রতর সম্পর্ক আছে। রত্না দেবী ব্যারাকপুরেই থাকেন। ক্রাইম জার্নালিস্ট কলকাতা বিটের নাকি বেঙ্গল বিটের? সেটা আমি বলতে পারবো না, তবে আমি এই বিষয়ে কথা বলার জন্য দেবব্রতর সঙ্গে দেখাও করতে চেয়েছিলাম, কিন্তু দীপশিখা কিছুতেই রাজি হয়নি। ওয়াই? কারণটা বুঝতে পারছেন না? ও হয়তো নিজের স্বামীকে নিজের সম্বন্ধে বেশি কিছু জানাতে চাইছিল না। কিন্তু এই সমস্যাটা তখনই মিটবে যখন টেবিলের দুই পাশে দেবব্রতবাবু আর দীপশিখা দেবী এসে বসবেন আর আলোচনা করবেন। সেটা আপনি বুঝছেন, আমিও বুঝেছিলাম, কিন্তু দীপশিখা বোঝেনি। বোঝেনি নাকি বুঝতে চাইনি? সেটা এবার আপনিই ভেবে বলুন, আমি আর কি বলবো। আপনি এই দীপশিখার ব্যাপারে আর কিছু বলতে পারেন? দেখুন, সমস্যা ঠিক বলবো না, তবে মাসখানেক আগে দীপশিখা একবার আমাকে একটা সেশনে বলছিল যে ওর অফিসের পাশেই একটা ফুলের দোকান আছে। সেখানকার ফ্লোরিস্ট দীপক খান্নার সঙ্গে ওর একটা সখ্যতা গড়ে উঠেছিল। দীপকের দোকান থেকেই দীপশিখা এবং রাজীব একে অন্যের জন্য মাঝে মাঝে ফুল কিনত। দীপক নাকি দীপশিখাকে মাঝে মাঝে ফুলও পাঠাতো, বন্ধুর মতো মিশত। দীপশিখার কাছেই শুনেছিলাম যখন ওর মনটা খুব খারাপ থাকতো তখন ওই ফুলের দোকানে চলে যেত, ফুল দেখতো, দীপকের সঙ্গেও গল্পগুজব করতো। আরও একটা নতুন ক্যারেক্টার। বাহ! তাই দীপকও কি দীপশিখাকে ভালোবাসতো? দীপশিখার কিন্তু তাই মনে হয়েছিল, যদিও দীপক সে কথা কোনোদিনই দীপশিখাকে বলেনি। দীপকের স্ত্রীও বছর খানেক আগে সুইসাইড করে। কোনো একটা ওমেন সাপোর্ট গ্রুপ নাকি দীপকের স্ত্রীকে খুবই বুলি করেছিল। সেটা সহ্য করতে না পেরেই শেষমেশ সুইসাইড করে দীপকের স্ত্রী। বুঝলাম। আর কিছু? না, আর কিছু না। আমার যেটুকু জানা ছিল পুরোটাই আমি আপনাকে বললাম, কারণ আমিও চাই যে দীপশিখার খুনি শাস্তি পাক। হ্যাঁ, অনেক বিরক্ত করলাম, আজকে উঠি। পরে দরকার হলে আপনাকে থানায় ডাকবো, অথবা আমি নিজেই এখানে চলে আসবো। নিশ্চয়ই। আজ আসি। পাটুলি, কলকাতা। সময় বিকেল 4:30। 18 জুলাই। কি ব্যাপার অফিসার, এই অসময়ে আপনারা আমার দোকানে এসেছেন? সামনে বসে থাকা দুর্জয় সেন এবং শৈবাল রায়ের দিকে তাকিয়ে প্রশ্নটা ছুঁড়ে দিলেন ফ্লোরিস্ট দীপক খান্না। পাটুলি বাজারের পাশেই তার ফুলের দোকান। খুব একটা ছোট কিছু নয়, অনেক দিনের দোকান। বয়স 40-এর কোঠায়, লম্বা চওড়া এবং ফর্সা। এই এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম একটু ঘুরে যাই, তাই চলে এলাম। কি যাতা বলছেন? আমাকে কি উজবুক পেয়েছেন? সত্যিটা বলে ফেলুন, আমার কাজ আছে। তাছাড়া পুলিশ বেশিক্ষণ দোকানে থাকলে বিক্রি বাট্টাও কমে যায়। এই যে দীপকবাবু, দীপশিখাকে চিনতেন? হ্যাঁ, চিনতাম তো। কবে থেকে? ও বেশ কয়েকদিন হবে, গুনে বলতে পারবো না। দীপশিখা দেবী খুন হয়েছেন, জানেন তো? শুনেছি, কিন্তু আপনারা আমার কাছে কেন এসেছেন সেটা তো বুঝলাম না। একটু ধৈর্য ধরুন, সব বুঝতে পারবেন। হ্যাঁ, বসুন বসুন। বলেন, কি জানতে চান? বলুন যে আপনার বাড়িতে কে কে আছে? কই নাই, মা বাবা অনেক দিন হলো মারা গেছেন। একটা বউ ছিল, সেও সুইসাইড করেছে। এখন আমি একাই থাকি। তা কি যেন নাম ছিল আপনার স্ত্রীর? মৌলি খান্না। রাইট। উনি সুইসাইড করলেন কেন? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি
আমার বউয়ের মৃত্যুর সাথে এই দীপশিখার খুনের কি এমন কন্ট্যাক্ট আছে, কি এমন আছে যে আপনারা এসব বারবার কোয়েশ্চেন করছে না? সেটা আপনার না বুঝলেও চলবে। যা জিজ্ঞেস করছি সেগুলো ঠিকঠাক উত্তর দিন, না হলে কপালে অনেক দুঃখ আছে। একটা কথা মনে রাখবেন, একটা মার্ডার কেসের তদন্ত চলছে, কাজেই কোনো কথা গোপন করলে সমস্যাটা কিন্তু আপনারই বাড়বে। একটা উমেন সাপোর্ট গ্রুপ ওকে খুব বুলি করেছিল, আর সেটা সহ্য করতে না পেরে শেষমেশ সুইসাইড করে মরলি। কি নাম ওই গ্রুপের? কোনো ডিটেলস আছে? আপনি কি ওই গ্রুপের নামে থানায় কোনো অভিযোগ করেছিলেন? কি হবে করে স্যার, ওদের সাথে থানার ভালো রেপো আছে, সব কিছু ধামাচাপা পড়ে যেত। তাই আপনিও চুপ করে বসে থাকলেন। রাজীববাবু এবং দীপশিখা দেবীর মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হচ্ছিল সেটা আপনি জানতেন? কথাটা শুনেই চোখমুখ লাল হয়ে উঠল দীপকবাবুর। ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে খুব রেগে গেছেন, আর এটাই চাইছিলেন দুর্জয় সেন। রাজীব দত্ত একদম ভালো মানুষ নন। ওই অফিসের অনেক মহিলারই সর্বনাশ করেছে, দীপশিখাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছিল। আমার তো মনে হয় দীপশিখার খুনের পেছনে ওরই হাত ছিল। আর আপনি ধোয়া তুলসী পাতা, তাই না? আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল দীপশিখার, ওকে মাঝে মাঝে আপনি ফোন করতেন। একজন ফ্লরিস্ট এত ঘন ঘন একজন মহিলা, যিনি আবার বিবাহিত, তাকে কল করবে কেন? আপনিও দীপশিখাকে পেতে চাইছিলেন? হ্যাঁ, দীপশিখাকে আমি ভালোবাসতাম, এতে কোনো অন্যায় নেই। ওই রাজীবের জন্য কিছুতেই। গতকাল ভোর রাতে আপনি কোথায় ছিলেন? বাড়িতে ঘুমাচ্ছিলাম। কেন বলুন তো? না, আপনি বাড়িতে ছিলেন না। আপনার মোবাইলের লোকেশন অন্য কথা বলছে। আপনি আপনার দোকানের আশেপাশে ঘুরছিলেন। লেকিন আমি কেন দীপশিখাকে খুন করতে যাব? আমি তো ওকে ভালোবাসতাম। সেটা আমি আপনাকে এখনই বলার প্রয়োজন বোধ করছি না, সময় হলে ঠিক জানতে পারবেন। তবে একটা কথা জেনে রাখুন, আপনিও আজকে থেকে পুলিশের স্ক্যানারের নিচে এলেন। এবারে বলুন, সত্যি করে গতকাল ভোর রাত্রে যখন খুব বৃষ্টি পড়ছিল, তখন আপনি আপনার দোকানের আশেপাশে কি করছিলেন? চুপ করে থেকে লাভ নেই, বেশি পাঁই তারা করলে না তুলে নিয়ে গিয়ে জেলে পুড়ে দেব। ঠিক করে বলুন, এত রাতে দোকানের আশেপাশে কি করছিলেন? দূর থেকে দীপশিখাকে দেখার জন্য ওর আশপাশেই ছিলাম। বাবা, আপনি তো দেখছি ভালোবাসার ব্যাপারে বেশি মাত্রায় পজিটিভ। সত্য খবর নিউজ পোর্টালের অফিস, পাটুলি, কলকাতা। সময় বিকেল 5:30, 18 জুলাই। সন্ধ্যা নামার মুখে 30 নম্বর পাটুলি রোডের লোকাল থানার গাড়িটা এসে থামতেই বিল্ডিংয়ের সামনে থাকা ভিড়টা নজরে এলো গাড়িতে বসে থাকা অফিসার দুর্জয় সেনের। আর রাস্তার ঠিক পাশেই G+5 বিল্ডিংটা সোজা স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে। তারই টপ ফ্লোরে বেশ অনেকটা জায়গা জুড়েই সত্য খবর নিউজ পোর্টালের অফিস। গাড়ি থেকে নামলেন দুর্জয় এবং শৈবাল, সোজা হেঁটে গেলেন লিফটের সামনে। আশপাশটা ভালো করে দেখলেন, তারপর সোজা লিফটে করে উঠে পড়লেন ওরা। বিল্ডিংয়ের টপ ফ্লোরে এসে লিফটটা থামল, দরজাটা খুলে গেল। বাইরে বেরিয়ে এসেই দুর্জয়রা দেখলেন বিরাট একটা অফিস, সামনে বড় করে বাংলায় লেখা সত্য খবর। একদম কর্পোরেট ধাঁচের কেটা। একটা বড় হলঘর, তার মধ্যেই ছোট বড় বেশ কিছু কিউবিকল। পুরো অফিসটা সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া। ক্রাইম রিপোর্টার রত্না সেনের চেম্বারটা খুঁজে পেতে খুব একটা কষ্ট করতে হলো না ওদের। চেম্বারে প্রবেশ করেই চেয়ারে বসে থাকা বছর 30-এর এক ভদ্রমহিলার দিকে তাকিয়ে দুর্জয় বললেন, আসতে পারি? আমরা লোকাল থানা থেকে আসছি, আপনার সঙ্গে একটু কথা বলার ছিল। দরজার দিকে পিঠ ঘুরিয়ে সামনে রাখা ডেস্কটপে কিছু একটা কাজ করছিলেন ভদ্রমহিলা। দুর্জয়ের কথা শুনেই ঘুরে তাকালেন। সামনে দুজন পুলিশ অফিসারকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলেন না তিনি। দুর্জয়ের অপেক্ষাতেই বসেছিলেন হয়তো। বলেন, কি সৌভাগ্য আমার!
পুলিশ এসেছে ক্রাইম রিপোর্টারকে জিজ্ঞাসাবাদ করতে। আসুন আসুন, বসুন। আপনিই তো দুর্জয় সেন, প্রগতি ময়দান থানার অফিসার। কি করে চিনলেন? আপনার সঙ্গে তো আমার কোথাও দেখা বা আলাপ হয়নি। সে আপনি আমাকে নাই চিনতে পারেন, কিন্তু আমি আপনার তদন্ত করা বেশ কয়েকটা কেস কভার করেছিলাম। পোর্টালের জন্য নিউজ বানিয়েছিলাম তো। আমি জানতাম আপনারা আমার কাছে আসবেন। তাহলে কারণটাও নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আমি আর দেবব্রত আর ইন এ রিলেশনশিপ। শুনলাম দীপশিখা খুন হয়েছে, তা পুলিশের ডিরেক্ট সন্দেহ তো দেবব্রতর ওপরেই পড়বে। সুতরাং পুলিশ তো প্রাইম সাসপেক্টের ফ্রেন্ডের কাছেই আসবে, তাই আগের থেকেই প্রিপেয়ার্ড হয়েছিলাম। আপনার বাড়ি তো ব্যারাকপুরে। হ্যাঁ, বাপ ঠাকুরদার বাড়ি। বাড়িতে বাবা মায়ের সঙ্গেই থাকি, কাকা জ্যাঠারা আর কেউ বেঁচে নেই। তবে রোজ রোজ বাড়ি যেতে পারি না, বুঝলেন। আসলে কি বলুন তো, আমাদের কাজের ধরনটাও না অনেকটাই আপনাদের মতন। খবরের পেছনে দিন রাত এক করে ছুটে বেড়াতে হয়। পুলিশের সাথে আবার আমাদের আদায় কাঁচকলায় সম্পর্ক, আমরা ওদের ওপর নির্ভর করি, আর পুলিশও কিছুটা হলেও আমাদের ওপর নির্ভর করে। হ্যাঁ, যদিও ওরা সেটার মান্যতা দেয় না। ওয়েল, সেটা ঠিক নয়। আমরা আইনের ঘেরাটোপে থেকে তদন্ত করি, আমাদের অনেক রেস্ট্রিকশনস আছে। আপনারা ফ্রিলি কাজ করতে পারেন, যেখানে খুশি চলে যেতে পারেন, যে কারুর সঙ্গে কথা বলতে পারেন। তবে দিনের শেষে, আই মিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমাদের দুজনেরই কাজ সত্যকে খুঁজে বের করা। তাই তো আমাদের পোর্টালের নাম সত্য খবর। কতদিন আছেন এই পোর্টালে? 2020 সালে করোনার সময় আমাদের এই পোর্টালটা লঞ্চ হয়। প্রথম দিন থেকেই আমি এই পোর্টালের সঙ্গে যুক্ত আছি। আসলে কি বলুন তো, আমাদের লাইনে আকচিটা খুব। সবাই সবার সিক্রেট জানে, প্রাইভেসি বলে কিছু নেই। একটা পোর্টাল ছেড়ে অন্য জায়গায় যেতেই পারি, কিন্তু সেক্ষেত্রে আমাকে বসের সঙ্গে সন্ধি করে যেতে হবে, বুঝলেন। না হলে আমার উইকনেসগুলো বাইরে বের করে আমাকে কোণঠাসা করে দেওয়া হবে। এটাই নিয়ম, সবাই করে। তাছাড়া এখানে অনেকটাই সেটেলড হয়ে গেছি, সবাই চেনে মান্যি করে, তাই এখান থেকে আর কোথাও যাইনি। প্রিন্ট এবং ডিজিটাল এই দুটো জায়গাতেই তো আপনাদের এই পোর্টালটা কাজ করে। হ্যাঁ, অনেক দিন ধরেই ডেইলি নিউজ পেপারও বের হয়। খুব একটা ছোট পোর্টাল নয় কিন্তু। জানি। একটা কথা বলুন তো, আপনাদের এই সম্পর্কটা কতদিনের? ওই তো মাস 6 হবে। দীপশিখা তো আপনাদের ব্যাপারে সব কিছু জানতেন? না, প্রথমে জানতো না, তবে পরে পুরোটাই জেনেছিল। I see. আপনার সঙ্গে সরাসরি কোনোদিন ঝগড়া হয়নি? না, ঝগড়া করতে এলেও খুব একটা সুবিধে করতে পারতো না। ও নিজের স্বামীকে বেঁধে রাখতে পারেনি, তার দায় কি আমার? বাট তবুও। দেখুন, ওসব তবু কিন্তুতে আমি বিশ্বাস করি না। আমি নিজের থেকে দেবব্রতর কাছে গিয়ে হাত পেতে ভালোবাসা ভিক্ষে করিনি তো। একজন পুলিশ অফিসার হয়ে ওই এসেছিল আমার মতো একজন ক্রাইম রিপোর্টারের কাছে, তাই আমার কোনো দায় নেই। ওকে, আপনাদের এই আলাপটা কি কাজের সূত্রেই? হ্যাঁ, তখনও সাসপেন্ডেড। আসলে 2020 যে কেসেও ফেঁসে গিয়েছিল, সেটা আমি প্রথম ব্রেক করি। ধারাবাহিকভাবে কেসটা ফলো আপ করেছিলাম। শুধু ইনভেস্টিগেশন নয়, কেসের ট্রায়ালটাও আমি নিয়মিত ফলো করতাম। তারপরে অনেক দিন ধরেই কেসটা চলে এবং শেষমেশ আসল অপরাধীর সাজা হয়। এর অনেক দিন পরে একদিন দেবব্রত আমাকে ফোন করে, দেখা করতে চায়। আমি ভাবলাম ওর সঙ্গে কথা বলে নতুন কোনো তথ্য যদি পেতে পারি, রাজি হয়ে যাই। তারপর একটু একটু করে আমাদের সম্পর্কটা গভীর হয়। যখন জানতে পারলেন দেবব্রতবাবু বিবাহিত, তখন গিল্টি ফিলিং কিছু হয়নি? আপনাকে তো আগেই বললাম অফিসার, ওসব নিয়ে আমি ভাবি না। I see. তা আপনি কি সিঙ্গেল চাইল্ড? না, দাদা ছিল, এখন আর বেঁচে নেই। দেবব্রতবাবু আপনাকে খুবই গুরুত্ব দেন, তাই না? অফকোর্স। আসলে কিছুই না, কথা বলার আগে আপনার সম্বন্ধে একটু খোঁজ খবর করেছিলাম। তখনই জানতে পারলাম আপনি খুব প্রফেশনাল একজন। কাজের জন্য করতে পারেন না এমন কিছুই নাকি নেই, আর সেজন্যই অফিসের বসের কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই।
আপনার কভার করার নিউজগুলো খুব বেশি কাটাছেড়া করা হয় না, এডিটিং পর্যন্ত হয় না। তাছাড়া আপনাকে যে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় সেগুলোও নাকি আপনি বেশ ভালো করেই শেষ করেন। আর এছাড়াও ইতিমধ্যেই পরপর 2 বছর আপনি বেস্ট রিপোর্টার অফ দ্য ইয়ার। বাপরে, আপনি তো দেখছি আমার সম্পর্কে অনেকটাই খোঁজ খবর নিয়ে এসেছেন। ইয়েস, খোঁজ খবর তো রাখতেই হয়। তা দীপশিখা পাল হত্যাকাণ্ডটা কি আপনিই কভার করছেন? হ্যাঁ, প্রথম দিন থেকেই। ওয়েল, তাহলে একটা প্রশ্ন করি আপনাকে। আপনার কি মনে হয় কে আছে এই খুনের পিছনে? সেটা তো আপনি বলবেন। আমি শুধু বলতে পারি একটা ডিপ লং কনস্পিরেসি আছে এই পুরো ঘটনাটার পেছনে। আমি নিজেও অনেককে জিজ্ঞাসাবাদ করেছি, জানেন, অনেক জায়গায় ঘুরেছি। পুলিশের মধ্যেও তো আমার সোর্স আছে, ওদের থেকে অনেক খবর পেয়েছি। তাই বলতে পারি খুব একটা সহজ কাজ হবে না আপনার পক্ষে। সহজ কাজ? সহজ কাজ করতে আমি আবার পছন্দ করি না। মিস রত্না, রাইট? নিউট্রালি জিজ্ঞেস করছি, আপনার মতে দীপশিখাকে খুন করে কার লাভ হতে পারে? অনেকেরই হতে পারে, দেবব্রতর হতে পারে। কারণ আমি যতটুকু জানি দীপশিখা কিছুতেই ওকে ছেড়ে যেতে চাইছিল না। অন্যদিকে আমিও দেবব্রতকে প্রেশার দিচ্ছিলাম যাতে ও দীপশিখাকে ছেড়ে আমার সঙ্গে পাকাপাকিভাবে থাকে। ওয়াজ ইন এ বিট প্রেশার। এছাড়া রাজীব হতে পারে, কারণ ওর একটা মানসিক সমস্যা আছে। দীপশিখাকে ও ভালোবাসতো, কিন্তু দীপশিখা কি ওকে আদৌ ভালোবাসতো? ওর সাথে থাকতে চাইতো। কে বলতে পারে এই জন্যই কাজটা হয়তো ওই করেছে বা করিয়েছে। আর দীপক খান্নাও হতে পারে, কারণ দীপক দীপশিখাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসতো। আর এটা রাজীব বা দীপশিখা কেউই খুব একটা ভালোভাবে নেয়নি। আবার ডক্টর বাসুও হতে পারে, কারণ উনি দীপশিখাকে অনেক দিন ধরেই দেখছিলেন। শি ইজ এ বিট মেন্টাল অলসো। উনি বিয়ে সিস্টেমটারই ঘোরতর বিরোধী। তাই তিনি বারবার দীপশিখাকে বলতেন যে ও যেন দেবব্রতকে ছেড়ে বেরিয়ে এসে ওদের গ্রুপে জয়েন করে। আপনার তো দেখছি ইমিডিয়েটলি পুলিশে জয়েন করা উচিত। এত খবর পেলেন কোথায়? বললাম না, আমিও তদন্ত করছি তো। তবে ভয় পাবেন না, আমি এগুলো বাইরে প্রকাশ করব না। আমি চাই আপনি এই কেসটা ক্র্যাক করুন, তখন আমি এই খবরটা ব্রেক করব, বুঝলেন? আজও ঠিক কথা দিলাম, অপরাধীর গ্রেফতারের খবরটা সবার আগে আপনাদের পোর্টালেই ব্রেক হবে। এখন অনেকগুলো প্রশ্ন যেগুলো আমাকে খুবই বদার করছিল, কিছুতেই উত্তর ফাইন্ড আউট করতে পারছিলাম না, আজ সেগুলোর উত্তর পেলাম। এবারে হয়তো কেসটা খুলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, পরে দেখা হবে। কথা বলে সত্য খবর নিউজ পোর্টালের অফিস থেকে বেরিয়ে পড়লেন দুর্জয় এবং শৈবাল। বাইরে এসে গাড়িতে বসে শৈবালকে উদ্দেশ্য করে দুর্জয় বললেন, একটা বড়সড় ভুল হয়ে গেছে। আমার আরো আগেই 2020 কেসটা নিয়ে বসা উচিত ছিল। রাজারহাট, কলকাতা। সময় রাত 7:30। 18 জুলাই। ইতিমধ্যেই কলকাতা এবং বেঙ্গল পুলিশের বেশ কয়েকটা গাড়ি এসে পৌঁছে গেছে টার্গেটের বাড়ির কাছে। সৌভিকরা টার্গেটের বাড়িটা ভিলেজ পুলিশের সাহায্যে আগে ফিক্স করে রেখেছিলেন। সাহায্য নিয়েছেন সিসিটিভি ফুটেজ আর অমিয়র বয়ানের। একটা বড় ফোর্স নিয়ে ঘিরে ফেলা হয়েছে টার্গেট বিবেক এবং কিংসুকদের বাড়ির গ্যারাজটা, যে গ্যারাজের দিকেই এই হলুদ ট্যাক্সিটা এসেছিল বলে খবর আছে। আছে বেশ কিছু সিভিল ড্রেসের পুলিশও। এই এলাকার বাড়িগুলো একদম গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তাই বাড়িতে পুলিশ পড়লে বিবেক এবং ওর দলের ছেলেরা বাড়ি বা গ্যারাজ থেকে পাঁচিল টপকে পাশের বাড়িতে চলে যাওয়াটা খুব একটা কষ্টকর হবে না। তাই অনেক ভেবেচিন্তে প্ল্যানটা তৈরি করা হয়েছে। ঠিক হয়েছে, পাশাপাশি এবং গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িগুলোতেও একই সাথে রেড করা হবে। সেই মতো বেশ কয়েকটা দলে নিজেদের ভাগ করে নিলেন দুর্জয়। প্রতিটা দলে 5 জন করে পুলিশ আছে। বিবেকের বাড়ির দরজায় দাঁড়িয়ে জোর গলায় চিৎকার করলেন দুর্জয়, বাড়িতে কেউ আছেন? কে? আমরা থানা থেকে আসছি। এত রাতে
কি হয়েছে? দরকার আছে বলেই এসছি। তাছাড়া রাত তো খুব বেশি হয়নি, তাড়াতাড়ি দরজাটা খুলুন। ভিতর থেকে কোনো উত্তর পাওয়া গেল না। সবকিছু আচমকাই যেন থমকে গেল। কোথাও কোনো সারা শব্দ নেই। ঠিক তখনই পাশের বাড়ি দুটোর দরজা খোলার শব্দ কানে এলো দুর্জয়ের। এতক্ষণে সৌভিক এবং শৈবাল সহ বাকিরা বোধহয় ঢুকে পড়েছেন ওই বাড়িগুলোতে নিজের টিম নিয়ে। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পরেও যখন দরজাটা খুলল না, কিছুটা অধৈর্য হয়ে পড়তে শুরু করলেন লোকাল থানার অফিসার রঞ্জনবাবু। দুর্জয়ের হাতে আর বেশি সময় নেই। ড্রাইভারটা পালিয়ে গেলে মুশকিল আরও বাড়বে। শেষবারের মতো গলা চড়িয়ে ডাকতে যাবেন, ঠিক এমন সময় আচমকাই বিকট শব্দ করে দরজাটা খুলে গেল। নিজের অজান্তেই বাঁ কোমরে গোঁজা পিস্তলটার বাঁটে তার ডান হাতটা চলে গেল দুর্জয়ের। দেখলেন মধ্যবয়স্ক একজন ভদ্রলোক দরজার সামনে এসে ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছেন। কি হয়েছে? এই সময়ে এসেছেন? দুর্জয় এক মুহূর্ত সময় নষ্ট না করে রীতিমতোকে ধাক্কা দিয়ে সদল বলে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে। আরে আরে, কিছু না বলে এইভাবে ঘরে ঢুকে যাচ্ছেন যে? কে আপনারা? সত্যিকারের পুলিশ তো? দোতলা বাড়ি, একতলায় দুটো ঘর। সিঁড়ি দিয়ে উঠেই সামনেই লম্বা একটা বারান্দা। বারান্দার শেষে একটা রান্নাঘর এবং একটা বাথরুম। উপরতলাতেও দুটো ঘর। দুটো ঘরের দরজাই বন্ধ। বাড়ির ভিতরের আলোতে এর থেকে বেশি আর কিছু বোঝা যাচ্ছে না। দুর্জয় একটুও সময় নষ্ট না করে নিজের টিমকে ইশারা করতেই দুজন একতলার ঘর দুটোর দরজার সামনে চলে গেল। বাকি দুজন এবং দুর্জয় রীতিমতো দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে গেলেন ওপরে। একজন বাথরুমের দিকে দৌড়ে গেলেন, আর দুর্জয় নিজের পিস্তলটা হাতে নিয়ে বন্ধ হয়ে থাকা একটা ঘরের দরজার ওপরে সজোরে লাথি মারতেই দরজাটা খুলে গেল। ওর হাতে তখন উদ্যত পিস্তল। ঘরের ভেতরটা অন্ধকার। নিজের চোখকে ধাতস্থ হওয়ার একটুও সময় না দিয়ে নিজের বাঁ দিকে হাতটা বাড়িয়ে কিছুটা আন্দাজেই দরজার বাঁ দিকের দেওয়ালে সুইচ বোর্ডের খোঁজার চেষ্টা করতে না করতেই সুইচ বোর্ডের নাগাল পেয়ে গেলেন তিনি। আলোটা জ্বালালেন। ঘরে একটাই খাট পাতা, আর কোনো আসবাব নেই। সম্পূর্ণ খালি ঘরটি। দেখেই মনে হচ্ছে এখানে কেউ ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ঘর থেকে বেরিয়ে নিজের হাতের পিস্তলটা উঁচিয়ে পাশের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন দুর্জয়। দুর্জয় দুবার নক করতেই দরজাটা খুলে গেল। ঘরে আলো জ্বলছে। ভিতরে চোখ বুলিয়ে দুর্জয় দেখলেন একজন ইয়াং ছেলে খাটের উপরে বসে আছে। ওর চোখে মুখে থাকা আতঙ্ক ছাপটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পিস্তলটা কোমরে গুঁজে সামনে বসে থাকা ছেলেটির দিকে তাকিয়ে দুর্জয় জিজ্ঞেস করলেন, কি নাম তোর? আমি কিংসুক। ইশারা করে কিংসুককে গ্রাউন্ড ফ্লোরে যেতে বলেই ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় আসতেই পকেটে সাইলেন্ট রাখা মোবাইলটা গোঁ করে বেজে উঠল। দেখলেন শৈবাল ফোন করছেন। কলটা ধরতেই শৈবাল বললেন, হলুদ ট্যাক্সিটা পেয়েছি, গ্যারেজেই আছে। ড্রাইভার নেই। গ্যারেজের দরজার লকটা খুব একটা শক্তপোক্ত ছিল না, তাই ভাঙতে খুব একটা কষ্ট করতে হয়নি। ঠিক আছে, আপনারা ওখানেই থাকুন। গাড়িটা ভালো করে চেক করুন, তবে দেখবেন কোনো এভিডেন্স যেন নষ্ট না হয়। পরে গাড়িটাকে ফরেন্সিক করাতে হবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে। কলটা কেটে দিলেন শৈবাল। রাজারহাট থানার অফিসার রঞ্জন সহায়ের দিকে তাকিয়ে দুর্জয় সেন বললেন, এই বাপ বেটাকে গাড়িতে নিয়ে গিয়ে তুলুন। থানায় নিয়ে গিয়ে একটু ভালোবাসা দিলেই বাপ বাপ বলে সব পেটের কথা বাইরে বেরিয়ে আসবে। রাজারহাট থানা, কলকাতা। সময় রাত 9টা, 18 জুলাই। রাজারহাট থানার জেরা কক্ষটা খুব একটা বড় নয়। আসবাব বলতে একটা ধুলোমাখা টেবিল আর পাশাপাশি রাখা বেশ কয়েকটা হাতল ভাঙা কাঠের চেয়ার। টেবিলের ঠিক উপরে একটা কম ওয়াটের বাল্ব ঝুলছে। ঘরের কোনায় একটা ফাঁকা মিনারেল ওয়াটারের জার রাখা। ঘরে কোনো জানলা নেই, একটাই দরজা।
কথাটা নিজের থেকেই বলবি নাকি ছেলেকে নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবো? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার, কেন আপনারা আমাদেরকে এইভাবে তুলে আনলেন? কার কথা জিজ্ঞেস করছেন? চুপ! একদম ন্যাকামো মারবি না। তোর গ্যারেজের ওই হলুদ রঙের যে ট্যাক্সিটা রাখা আছে ওটা কার? গাড়ির ড্রাইভারটা কোথায়? কত গাড়ি তো কাজ করতে আসে, সবার খবর কি আমার কাছে থাকে নাকি? থাকে না? আচ্ছা, তোর গ্যারেজে কোনো রেজিস্টার নেই যেখানে গাড়িগুলোর ডিটেলস লেখা থাকে? না, আমি ভালো করে খুঁজে দেখেছি, কোনো রেজিস্টার পাইনি ওই গ্যারেজে। ওই অনেক দিন আগে একজন এসে ট্যাক্সিটা দিয়ে গিয়েছিল, বলেছিল বডির কাজ করাতে। দেখলাম গাড়ির পিছনের দিকে ডিকির কাছে কিছু একটা জায়গায় রংটা চটে গেছে, তা আমি সেটাকে ঠিক করে দিই। কিন্তু লোকটা আমাকে যে মোবাইল নাম্বারটা দিয়ে গিয়েছিল, কাজ শেষ করে ওই নাম্বারে যোগাযোগ করেও লোকটাকে পাইনি। কল করলেই বলছে ফোনটা এখন বন্ধ করা আছে, তাই গাড়িটা আর ফেরত দেওয়া যায়নি। সেদিন থেকেই গাড়িটা আমার গ্যারাজেই পড়ে আছে। কিন্তু বিশ্বাস করুন স্যার, এর বাইরে আর আমি কিচ্ছু জানি না। কিছু জানি না? কিছু জানি না, তাই না? দাঁড়া, বল, কতদিন আগে তোকে ওই লোকটা এই ট্যাক্সিটা দিয়ে গেছিল? ওই সপ্তাহখানেক আগে। তোর কথাগুলো বিশ্বাস করতে খুব ইচ্ছে করছে, কিন্তু কোনো উপায় নেই, কারণ তুই একটা ফার্স্ট ক্লাস লায়ার। আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি সত্যিটা বলে ফেল, নয়তো একটা রেপ অ্যান্ড মার্ডার কেসের তদন্ত চলছে, আর সত্যিটা না বললে এমন কেসে ফাঁসাবো না, তখন সারাটা জীবন কোর্টে আর জেলে দৌড়ে মরবি, ছাড়া পাবি না, এমনকি ফাঁসি পর্যন্ত হতে পারে। এবার ভেবে দেখ কি করবি। জীবনগুলো তোদের, সেগুলো নিয়ে তোরা কি করবি সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার। আমি তোদের গায়ে একটিবারের জন্য হাত তুলব না। এই যে আমি হাত সরিয়ে নিচ্ছি, শুধু কলমের একটা খোঁচায় বরবাদ করে দেব তোদেরকে। সেই দায়িত্ব আমার। তোদের পরিবার মান সম্মান নিয়ে আর বাঁচতে পারবে না এই সমাজে। এমনিতেও এই কেসটা নিয়ে পাবলিক প্রচন্ড ক্ষেপে আছে, কেবলমাত্র এখন তোদের নাম ঠিকানাটা ভাইরাল করে দিলেই ব্যাস, তাতেই কাজ শেষ। রাজারহাট থানা, কলকাতা। সময় রাত 10টা, 18 জুলাই। এত তাড়াতাড়ি যে জেরা কক্ষের ভেতরে ডাকটা আসবে সেটা আন্দাজ করতে পারেননি দুর্জয়। বিবেকের ডাকে সাড়া দিয়ে ঘরের মধ্যে ঢুকে দেখলেন বিবেক এবং কিংসুক দুজনেই হাপুস নয়নে বাচ্চাদের মতো কেঁদে চলেছে। দুর্জয়কে দেখেই দৌড়ে এসে ওর পায়ের কাছে পড়ে গেল বিবেক। স্যার, স্যার আমাদের বাঁচান, আমরা রেপ বা খুন কোনোটাই করিনি, সত্যি কথা বলছি, বাঁচান। পথে এসো বাছাধন, বল, বলতে শুরু কর। বাঁচাবো বলেই তো তোদের ডাকে ছুটে এলাম। আমি এটাও জানি তোরা কিছুই করিসনি, শুধু ওই ট্যাক্সিটা রেখেছিস, ওটার আসল নাম্বার প্লেট ফেলে দিয়ে ফলস একটা প্লেট লাগিয়ে দিয়েছিস। কিন্তু ড্রাইভারটা আসলে কি, আর এখন ওকে কোথায় পাবো? কিছুদিন আগে একজন লোক আসে আমাদের গ্যারাজে, বলে পুরনো একটা হলুদ ট্যাক্সি জোগাড় করে দিতে হবে কয়েকদিনের জন্য। আমার গ্যারাজে সেই সময় একটা ভাঙা ট্যাক্সি ছিল, কয়েকদিন আগেই সারাই করাতে এসেছিল। ওই ট্যাক্সির আসল মালিক আমার পরিচিত, আমাদের ওই পাশের পাড়ায় বাড়ি। ওই ট্যাক্সিটা দেখে লোকটির সেটা পছন্দ হয়, আমাকে 20,000 টাকা দিল আর একটা নাম্বার প্লেট দিল, বলল গাড়িটা রেডি করে দিতে হবে, ভাড়ায় নেবে। আমিও রাজি হয়ে গেলাম। তখন যদি জানতাম। তারপর কি হলো বল তাড়াতাড়ি। বলছি স্যার, বলছি 16 তারিখ সন্ধ্যাবেলায় লোকটা আবার আমার গ্যারেজে এলো এবং আরো 10,000 টাকা দিয়ে গাড়িটা নিয়ে গেল। আমি লোকটার নাম ঠিকানা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কিছু বললো না, শুধু একটা ওই মোবাইল নাম্বার দিয়ে বলল কোনো দরকার হলে এই নাম্বারে যোগাযোগ করতে। তারপরে 17 তারিখে এসে গাড়িটা আবার আমার গ্যারেজে রেখে দিয়ে যায়। লোকটা নিজেই ড্রাইভ করছিল স্যার, আমার মনে আছে।
লোকটার বিষয়ে আর কিছু বল, নাহলে আমরা ওকে ধরবো কেমন করে। আর হ্যাঁ, ওই ড্রাইভার ধরা না পড়লে মনে রাখিস তোরাও বাঁচবি না। স্যার স্যার লোকটা যখন আমার গ্যারেজে দাঁড়িয়েছিল তখন তখন একটা নাম্বার থেকে ওর ফোনে বারবার কল আসছিল। লোকটা কথা বলতে বলতে বারবার লাইনটা কেটে যাচ্ছিল। তো ওই লোকটা বিরক্ত হয়ে একবার আমার ফোনটা নিয়ে কল করেছিল, বেশ কিছুক্ষণ কথাও বলে। তারপর তাড়াহুড়ো করে আমার আমার গ্যারেজ থেকে চলে যায়। কথাটা আমি ভুলে গিয়েছিলাম স্যার, আপনি এখন জিজ্ঞেস করায় মনে পড়ে গেল স্যার। দুর্জয়ের মুখে যেন 1000 ওয়াটের বাতি জ্বলে উঠল। তাড়াতাড়ি দুর্জয়ের মোবাইলটা, যেটা থানায় জমা করা ছিল, সেটাকে আনিয়ে নিয়ে সেখান থেকে এই নাম্বারটা বের করে বিবেকের হাতে দিয়ে তাকিয়ে বললেন, কথায় আছে না, অপরাধী যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ক্লু ঠিক ফেলে রেখে যায়। অপরাধীর ওভার কনফিডেন্সই শেষ পর্যন্ত ওর কাছে কাল হলো। সন্দেশখালী, কলকাতা। সময় রাত 2টো, 19শে জুলাই। অন্ধকারে চাদরে মোড়ে সন্দেশখালী রোডের উপরে দাঁড়িয়ে আছে প্রতীক সংঘ ক্লাব। ক্লাবের ঠিক পিছনে একটা বড় খেলার মাঠ। জায়গাটা এমনিতে বেশ অন্ধকার, হালকা হিম পড়তে শুরু করেছে। এই রাতে রাস্তায় খুব বেশি লোক থাকে না। মাঠের পাশে সরু গলিটা, গলির ভিতরে একটাই ল্যাম্পপোস্ট, যার বাল্বটা কি যেন খুলে নিয়েছে। দুর্জয়ের টিমটা বিড়ালের মতো পা টিপে টিপে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গলির একদম শেষ বাড়িটার দিকে। বিবেকের মোবাইল থেকে পাওয়া নাম্বারের কল লিস্টটা আনিয়ে নিয়ে সেখান থেকে একটা নাম্বার বের করা হয়েছে। দেখা গেছে নাম্বারটার সঙ্গে সেই সময় আরও একটা নাম্বারের কথা হয়েছে, আর এই দ্বিতীয় নাম্বারটাই হলো ড্রাইভারের নাম্বার। ড্রাইভারের মোবাইল নাম্বারের কল লিস্ট বের করে সেখান থেকে এই নাম্বারের লোকেশনটা পাওয়া গেছে। এই লোকেশনটাকে ফিক্স করে তারপর একটা বড় সড়ো টিম নিয়ে সেখানে এসেছেন দুর্জয়। সঙ্গে অবশ্যই আছে বিবেক, কারণ ড্রাইভারের আইডেন্টিফিকেশনটা বিবেকই একমাত্র করতে পারবে। দুর্জয়ের টিম ছড়িয়ে আছে পুরো জায়গাটা জুড়ে। প্রয়োজনে একে অন্যের সঙ্গে কথা বলছে ফিস ফিস করে। ইতিমধ্যেই লোকাল থানার ভিলেজ পুলিশকে কাজে লাগিয়ে টার্গেটের বাড়িটাকে ফিক্স করা হয়েছে। খবর পাওয়া গেছে বাড়িতে টার্গেট একাই থাকে, তবে সে লোকাল মস্তান, ওর নামে পুলিশ কেস আছে। জেলও খেটেছে কয়েকবার, তবে ধারাগুলো লঘু ছিল বলে বেল পেয়ে এখন জেলের বাইরে আছে। সবাই ওকে সমঝে চলে। কবজি উল্টে ঘড়িটা দেখলেন দুর্জয়। রাত 2টো বেজে গিয়েছে অনেকক্ষণ আগেই। চারিদিক বেশ নিস্তব্ধ, আর এটাই মোক্ষম সময়। আর দেরি করা ঠিক হবে না, ইশারা করলেন দুর্জয়। সাথে সাথে শৈবাল এবং সৌভিক সহ বাকিটা অ্যালার্ট হয়ে গেলেন। ঠিক হলো, এবার আর বাড়ি থেকে ডাকাডাকি করা হবে না। সাবধান হয়ে টার্গেট পগার পার হয়ে যেতে পারে, তাই পাঁচিল টপকেই বাড়ির ভিতরে যেতে হবে। সেই মতোই একটা বড় সড়ো মই নিয়ে আসা হয়েছে। বাড়িটা একতলা, ছাদ বলে কিছু নেই, তাই ছাদ দিয়ে টার্গেটের পালিয়ে যাওয়ার কোনো জয়ই নেই। তাও বাড়িটাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। দুর্জয় আর বিবেক মই বেয়ে বাড়িটার পাঁচিল টপকে ভিতরে চলে গেলেন। তারপর ভিতর থেকে যতটা সম্ভব কম শব্দ করে দরজার ছিটকিনিটা খুলে দেওয়া হলো। বাইরে অপেক্ষামান আরও কয়েকজন পুলিশ বাড়ির ভেতরে ঢুকে পড়ল। ভিতরে একটা ছোট উঠোন পেরিয়ে সামনে একটা লম্বা বারান্দা। বারান্দার মুখে লোহার গ্রিল গেট, যদিও তাতে কোনো তালা দেওয়া নেই। দরজার গায়ে 2টো ঘর। উঠোনে একটা অল্প পাওয়ারের বাল্ব টিম টিম করে চলছে। বাল্বের নরম আলোয় দেখা যাচ্ছে ঘর দুটোর মধ্যে একটা ঘরের দরজা হাট করে খোলা, কিন্তু পাশের ঘরের দরজাটা বন্ধ। তার মানে ওই ঘরেই নিশ্চিন্তে ঘুমোচ্ছে টার্গেট। কোমরে গুঁজা পিস্তলটা একবার ঠিক করে নিলেন দুর্জয়।
তারপরে কি একটা ভেবে পিস্তলটা নিজের ডান হাতে তুলে নিলেন তিনি। গ্রিল গেটটা ঠেলে বারান্দায় গিয়ে দাঁড়ালেন দুর্জয়। তারপরে বন্ধ দরজাটায় আচমকা একটা লাথি মারলেন তিনি। একবার, দুবার, তিনবার শব্দ করে দরজাটা খুলে গেল। ভিতরে থাকা ছিটকিনিটা ভেঙে পড়ল ঘরের ভিতরেই। ঘরে ঢুকেই দেওয়ালে সুইচ বোর্ডের নাগালটা তিনি পেয়ে গেলেন। ঘরের লাইটটা জ্বলতেই দেখলেন একজন হাফ প্যান্ট পরে বিছানার উপরে বসে আছে। তার গায়ে কোনো জামা কাপড় নেই, ঘরের জানলাগুলো সব বন্ধ। লোকটার বয়স 40-এর কোঠায় হবে। চোখে মুখে একটা রাফ ব্যাপার আছে। অন্ধকার থেকে আচমকা আলোতে এসে চোখ দুটো ধাঁধিয়ে গেল দুর্জয়ের। তাও নিজের হাতের পিস্তলটা শক্ত করে ধরে থাকলেন তিনি। দেখলেন লোকটা ওদের দিকে একটা কান্ট্রি মেড ওয়ান শাটার তাক করে বসে আছে। পিছনে দাঁড়ানো বিবেকের কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে দুর্জয় জিজ্ঞেস করলেন, এই লোকটাই কি ট্যাক্সি ড্রাইভার? গলা শুকিয়ে আসছে বিবেকের, ঠিকমতো শব্দ বেরোচ্ছে না গলা থেকে। তবুও নিজের সাহস নিয়ে দুর্জয়ের দিকে এগিয়ে এসে তার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, হ্যাঁ স্যার। একটু একটু করে লোকটার দিকে এগোতে থাকলো দুর্জয়। পিছনে দাঁড়িয়ে থাকা শৈবাল যেন কিছুটা ঘাবড়ে গেলেন। দুর্জয় অপলক দৃষ্টিতে লোকটাকে দেখছেন আর এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন তার দিকে। চিৎকার করে উঠে লোকটা বলল, ওখানেই দাঁড়িয়ে থাক শালা, এক পাও এগোবি না, মাথার খুলিটা উড়িয়ে দেবো কিন্তু। কোনো উত্তর না দিয়েই পিস্তলটা শক্ত করে ধরে টার্গেটের দিকে এগিয়ে যেতে থাকলেন দুর্জয়। লোকটা আবারও চিৎকার করে উঠলেন, শেষবারের মতো বলছি থেমে যা, না হলে। দুর্জয় জানে যারা বেশি গর্জায় তারা বর্ষায় না। গুলি চালানোর হলে লোকটা অনেক আগেই চালিয়ে দিত। তাই না থেমে একটু একটু করে এগিয়ে যেতে থাকলেন দুর্জয়। যখন দেখলেন সামনে বসে থাকা লোকটি ওর নাগালের মধ্যে চলে এসেছে, ঠিক তখনই নিজের হাতের পিস্তলটা মাটিতে ফেলেই সবাইকে অবাক করে দিয়ে লোকটার উপরে ঝাঁপিয়ে পড়লেন দুর্জয়। লোকটার হাতের বন্দুকটা ছিটকে পড়ল মাটিতে। লোকটার কাঁধের পাশে সজোরে একটা রদ্দা মারলেন দুর্জয়। তারপরে তলপেটে একটা ঘুষি মারতেই কোকিয়ে উঠল লোকটা। আর সেই সুযোগ না দিয়ে বাকিরা দৌড়ে এসে ধরে ফেললেন তাকে। সন্দেশখালী থানা, কলকাতা। সময় সকাল 11টা, 19শে জুলাই। থানার কনফারেন্স রুমটা খুলে দেওয়া হয়েছে। দুর্জয়ের কথা মতো সেখানেই একে একে এসে হাজির হয়েছেন এই কেসের সঙ্গে যুক্ত সবাই। দেবব্রত পাল, রাজীব দত্ত, ডক্টর সর্বাণী বসু, রত্না সামন্ত, দীপক খান্না, অমিয় হালদার সহ আরও অনেকে এসে উপস্থিত হয়েছেন সেই কনফারেন্স রুমে। কিছুটা পরেই এসে অভিনন্দন মার্জিত সহ প্রগতি ময়দান থানা এবং সন্দেশখালী থানার গোটা পুলিশ টিমটাও হাজির হয়ে গেল। পুলিশ বাদে কনফারেন্স রুমে হাজির হওয়া সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছেন। কেনই বা তাদেরকে এখানে ডেকে আনা হয়েছে সেটাই যেন কেউ বুঝে উঠতে পারছেন না। আজ সকালেই স্থানীয় একটা নিউজ চ্যানেলে খবরটা ফলাও করে বার করেছেন লোকাল একজন রিপোর্টার। ঘটনার বেশ কিছুদিন পরে অবশেষে রেপ এবং খুনের কেসের সমাধান করতে সফল হলো কলকাতা পুলিশ। এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে সন্দেশখালী থেকে রাতভর রেড করে গ্রেফতার করা হয়েছে একজন ট্যাক্সি ড্রাইভারকে। ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে, এই ড্রাইভারকে দীপশিখা দেবীর মৃতদেহটিকে ঘটনাস্থলে ফেলে রেখে যেতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। নিজেদের জীবনকে বিপন্ন করে যেভাবে আপনি এবং আপনার গোটা দল এই কেসের অপরাধীকে গ্রেপ্তার করেছেন, তাতে কোনো প্রশংসাই আপনাদের জন্য যথেষ্ট নয়। পুরো কাজ এখনো শেষ হয়নি স্যার। হ্যাঁ, এখনো কাজ বাকি আছে। মাথা নেড়ে ইশারা করতেই শৈবাল রায় দুর্জয়ের হাতে কেস ডায়েরিটা তুলে দিলেন। কেস ডায়েরিতে ফ্ল্যাপ করে রাখা কাগজের অংশটা সামনে খুলে বসলেন দুর্জয়। তারপর কিছুক্ষণ সামনে খুলে রাখা কেস ডায়েরির ওই অংশটা পড়ে মুচকি হেসে কনফারেন্স রুমে বসে থাকা বাকিদের মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলেন। তারপরই বলতে শুরু করলেন তিনি, হ্যাঁ, সালটা ছিল 2020। পানিহাটিতে একটা গাড়ির মধ্যে একজন মানুষের ডেড বডি পাওয়া যায়।
পোস্টমর্টমে জানা যায় ঘটনাটা খুনের। এরপর ইনভেস্টিগেশন করে আসল অপরাধী ধরাও পড়ে। তারপর কেসটা কোর্টে ওঠে। বিচারে অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড হয়। যে ট্যাক্সিটাতে খুনটা হয়েছিল সেটা এখনো সিজ অবস্থায় কোর্টের সম্পত্তি হিসেবে ডাম্পিং গ্রাউন্ডে পড়ে আছে। কিন্তু এই কেসের তদন্তে জানা যায় আমাদের এই কেসের ট্যাক্সি নাম্বার এবং 2020 সালের ওই কেসের ট্যাক্সির নাম্বারটা সেম। কাজে এইটাই আমাকে সবচাইতে বেশি চমকে দিয়েছিল। আমি পুরনো কেসের ডায়েরিটা নিয়ে পড়তে বসি, বোঝার চেষ্টা করি ওই কেসে ঠিক কি হয়েছিল, কারণ এটা আমার কাছে ক্লিয়ার ছিল যে এই দুটো কেস কোথাও না কোথাও গিয়ে ইন্টারলিঙ্কড। ওই কেসটা সেই সময় খুব মিডিয়া কভারেজ পেয়েছিল, তাই সেই সময়ের কোনো খবরের কাগজ থেকে ট্যাক্সি নাম্বারটা জেনে নেওয়া খুব একটা কষ্টকর ছিল না। এত নাম্বার থাকতে অপরাধী আগের কেসের ট্যাক্সি নাম্বারটাই ব্যবহার করতে গেল কেন? তাহলে কি এই দুটো ইনসিডেন্ট ওতপ্রোতভাবে জড়িত? আর এই প্রশ্নটাই যত আমাকে হান্ট করতে থাকলো, ততই আমি তদন্তের প্রত্যেকটা ধাপ আরো ভালো করে বোঝার চেষ্টা করতে শুরু করি, পুরোটাই ক্লিয়ারলি বুঝতে পারি। 2020 ওই কেসটার তদন্তকারী অফিসার কে ছিল? উত্তরটা কি আমি দেব নাকি আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি ওই কেসের আইও ছিলাম। তাতে কি? কেসে তো অপরাধীর সাজা হয়ে গেছে। তাছাড়া ওই কেসের সঙ্গে দীপশিখার খুনের কি সম্পর্ক? আরে আপনি রাগছেন কেন? নিজের স্ত্রীকে খুন করার সুযোগ এবং মোটিভ দুটোই আপনার কাছে ছিল, সেটাই বলছিলাম। একদিকে আপনি দীপশিখার সঙ্গে রাজীব বাবুর সম্পর্কটা মেনে নিতে পারেননি, অন্যদিকে নিজেও রত্না সামন্তের সঙ্গে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। চাইছিলেন দীপশিখা যাতে আপনাকে ছেড়ে চলে যায়, আর আপনি চুপি চুপি রত্না দেবীর সাথে গিয়ে একসঙ্গে থাকবেন। কিন্তু আপনার এই টার্গেটটা কিছুতেই সফল হচ্ছিল না, কারণ দীপশিখা দেবী আপনাকে ছেড়ে যেতে রাজি হলেন না। সম্ভবত উনি আপনাকে এই ভালোবাসতেন সবচাইতে বেশি। কি যাতা বলছেন? ননসেন্স! আপনার কাছে কিছু প্রমাণ আছে নাকি শুধুই আন্দাজে কথা বলছেন? ওয়ার্থলেস যত সব। শান্ত হন দেবব্রত বাবু, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আপনার এবং রত্না দেবীর মোবাইলের কল লিস্ট এর সবচাইতে বড় প্রমাণ। তাছাড়া 2020 সালের ওই কেসের রেকর্ড অনুসারে আপনার জন্যই ঘটনার কয়েকদিন পরে আসল অপরাধীকে কোর্ট থেকে বেল দেওয়া হয়। কাস্টাডি ট্রায়ালের সম্ভাবনা থাকা সত্ত্বেও অপরাধীর কাছ থেকে টাকা নিয়ে আপনি ওকে কোর্ট থেকে বেল পেতে সাহায্য করেছিলেন, আর তার জন্যই আপনাকে ডিপার্টমেন্ট সাসপেন্ড করে। পরে অবশ্য আপনি নিজেই পুলিশের চাকরিটা ছেড়ে দেন, যদিও অপরাধীর আগাগোড়া বেল থাকলেও বিচারের শেষে তার শাস্তি হয়। তার মানে দেবব্রতই আমার দীপশিখাকে খুন করেছিল? খুনটা করার যথেষ্ট মোটিভ আপনার কাছেও সমানভাবে ছিল রাজীববাবু। আপনি দীপশিখা দেবীকে প্রপোজ করেছিলেন, যা তিনি রিজেক্ট করেন, আর এতেই আপনি ক্ষেপে যান, আপনার ইগো হার্ট হয়। তাছাড়া আপনি বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্ট, মুড সুইং খুবই নর্মাল এই ধরনের পেশেন্টদের কাছে। দীপশিখা দেবী আপনাকে একজন বন্ধু হিসাবে পেতে চেয়েছিলেন, কিন্তু আপনার ইচ্ছে ছিল ওকে পুরোপুরিভাবে পেতে। বুঝতেই পারছেন আপনারা, কিন্তু সেটা আপনি কিছুতেই পারছিলেন না। একটা সময় আপনি যখন দেখলেন যে দীপশিখা দেবী কিছুতেই নিজের স্বামীকে ছেড়ে যেতে রাজি হচ্ছেন না, আপনি অধৈর্য হয়ে পড়লেন, ক্ষেপে উঠলেন। তাছাড়া সেই দিন ঝড় জলের রাত্রে আচমকা ট্যাক্সিটা আপনি কিন্তু প্রথম দেখতে পান। কেমন করে ট্যাক্সিটা অত রাত্রে ওখানে এসে হাজির হলো রাজীববাবু? সবটাই কি কাকতালীয় নাকি এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে? তাহলে রাজীবই খুনটা করেছে। আমি অনেক দিন আগেই এটা আন্দাজ করেছিলাম। এত তারা কিসের ডক্টর বাসু? আপনিও খুব একটা পিছিয়ে ছিলেন না। দীপশিখাকে খুন করার কারণ আপনার কাছেও ছিল। সেদিন যখন জিজ্ঞাসাবাদ করতে আপনার চেম্বারে যাই, তখন সেখানে টেবিলের ওপর রাখা পুরনো একটা ফাইলের উপরে আমার চোখ গিয়ে পড়ে। দেখি ফাইলের উপরে লেখা পানিহাটি থানা, কেস নাম্বার 10/2020। আপনিও দেবব্রত বাবুর তদন্ত করা কেসটা নিয়ে ওই সময়ের সমস্ত নিউজগুলো জোগাড় করে রেখেছিলেন। আর প্রশ্ন এটাই, সেটা কি শুধুমাত্র দীপশিখা দেবীর চিকিৎসার জন্য, নাকি এর পিছনে অন্য কোনো মোটিভ ছিল? পেশেন্টের ডিটেলস সংগ্রহ না করলে চিকিৎসা করব কেমন করে? হতে পারে। দেবব্রত পাল আপনার পেশেন্ট ছিল না, কিন্তু
আমি যদি বলি আপনি নিজেই একজন মানসিক রোগী, আমি খোঁজ নিয়ে জেনেছি আপনি একজন ডিভোর্সি। আপনি বিবাহিত মহিলাদের সহ্যই করতে পারেন না। এর আগেও আপনার নামে অনেক অভিযোগ এসেছিল। আপনি বিবাহিত মহিলাদের মানসিক চিকিৎসা করার অছিলায় ওদের স্বামীদের দুর্বলতাগুলো বের করে সেগুলো এমনভাবে নিজের পেশেন্টদের সামনে রাখতেন যাতে ওরা নিজের স্বামীকে ভুল বোঝেন আর বিয়েটা ভেঙে বেরিয়ে আসেন, কি তাই না? আপনি জানেন আপনি কি বলছেন? আমি কিন্তু আপনাকে ছাড়বো না। শুধু কি তাই, রাজীব দত্তকে দিয়ে দীপশিখা দেবীকে প্রভাবিত করার চেষ্টায় আপনি ছিলেন। চাইছিলেন কোনোভাবে দীপশিখা দেবী যদি নিজের স্বামীকে ছেড়ে রাজীব দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান তাহলে আপনি সেই কথাটা দেবব্রত বাবুকে জানিয়ে দিয়ে ওর মনটাও বিষিয়ে দেবেন। আর তাতে সফল না হলে দেবব্রত বাবুর পুরনো কেসের প্রসঙ্গ টেনে এনে ওকে ব্ল্যাকমেল করার প্ল্যানটাও আপনার কাছে রেডি ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি 2020 সালের ঘটনার ডিটেলসগুলো এক জায়গায় জড়ো করেন। কথাগুলো বলে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন দুর্জয়। তারপরে ইশারা করে সৌভিককে বললেন ট্যাক্সি ড্রাইভারকে কনফারেন্স রুমে নিয়ে আসতে। সৌভিক ঘর থেকে বেরিয়ে গেলেন। দীপশিখা পালকে খুন করার মোটিভ তো সবার কাছেই কম বেশি ছিল, তাহলে খুনটা করলো কে? স্যার, সেটা জানার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আপনি কি কিছু বলবেন দীপকবাবু, নাকি আমি কন্টিনিউ করব? থাক, আমি বলছি। দীপকবাবুর গল্পটা আবার একটু অন্যরকম। প্রথম দিন থেকে উনি দীপশিখা পালকে ভীষণ পছন্দ করতেন, ওকে নিজের করে পেতে চাইতেন। কিন্তু দীপশিখা দেবী নিজের লাইফে এতটাই ঘেঁটে ছিলেন যে দীপকবাবুকে বিশেষ পাত্তা দেওয়া তো দূর, ইচ্ছে বা সময় কোনোটাই ওর কাছে ছিল না। আর এতেই রেগে যান দীপক খান্না। আসলে উনি খুবই পজেসিভ মানুষ, কি তাই না? আহা, আমি বলছি তো। দীপশিখার সঙ্গে রাজীব দত্তের সম্পর্কটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলেন না এই দীপক খান্না। যেদিন রাত্রে দীপশিখা দেবী খুন হন সেদিন রাত্রে দীপশিখা দেবীর অফিসের কাছেই লুকিয়েছিলেন এই দীপকবাবু। তার যুক্তি ছিল লুকিয়ে লুকিয়ে দীপশিখা দেবীকে দেখছিলেন তিনি, কিন্তু কেন? শুধুই কি দীপশিখা দেবীকে ভালোবাসতেন বলে, নাকি ওকে খুন করে নিজের রাগের বদলা নেওয়ার জন্য? আমি কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। আহা, এতটা ভেঙে পড়বেন না, আমার কথা এখনো শেষ হয়নি কিন্তু। আরে সব কিছু তো তালগোল পাকিয়ে যাচ্ছে। আপনি যা বলছেন তাতে তো এই খুনের পেছনে সবারই হাত থাকতে পারে। একটু ক্লিয়ার করুন, সব কিছু ঘেঁটে আছে মনে হচ্ছে। স্যার, সত্যি বলতে আমার ওই একই দশা হয়েছিল। সম্পর্কের এই জটিল জটগুলো কিছুতেই ছাড়াতে পারছিলাম না, পুরোপুরি ঘেঁটে গিয়েছিলাম। আর ঠিক তখনই 2020 কেসটা নাড়াচাড়া করতে করতে বড়সড় একটা সাফল্য পাই, আর তারপরেই সবকিছু আমার সামনে ক্লিয়ার হয়ে যায়। কথাটা শেষ করতে পারলেন না দুর্জয়। রুমে প্রবেশ করলো ট্যাক্সি ড্রাইভার যোগেশ সমাদ্দার। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে পুলিশের কাছে বেশ ভালো রকম খাতির যত্ন পেয়েছেন তিনি। রুমের ঠিক মাঝখানে এসে মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে থাকলো যোগেশ। ওর দিকে তাকিয়ে দুর্জয় বললেন, এই যে, তার সময় নষ্ট না করে যা বলার সেটা চটপট বলে ফেল। পুরো দোষটা নিজের ঘাড়ে নিস না, ভারী কেস, দোষে যাবি একদম। তুই শালা জেলের ঘানি টানবি, আর যে তোকে দিয়ে কাজটা করালো সে বাইরে বসে মজা লুটবে। সেটা কি মানতে পারবি? কাজেই বলে ফেল, দেরি করিস না, তাড়াতাড়ি বলে ফেল। ওই মেয়েটাকে আমিই খুন করেছি। খুনের পরে খারাপ কাজটাও আমি করেছি। নেশার ঘোরে ছিলাম, কিছুতেই নিজেকে ধরে রাখতে পারিনি। আমাকে আপনারা ফাঁসিতে ঝুলিয়ে দিন, আমি আর বাঁচতে চাই না। খুনের পরে ডেড বডিটাকে ঝোপে ফেলে দিই, তারপরে জামা কাপড় আর ছুরিটা রাজারহাটের কাছে নিরিবিলি একটা জায়গায় দেখে ফেলে দিই। আমি তো মরবই, তবে মরার আগে তোকে শালি মেরেই মরব। কথাটা বলে রুমের এক কোনায় চুপটি করে বসে থাকা রত্না সামন্তের দিকে ছুটে গিয়ে ওর গলাটা টিপতে গেল যোগেশ। ভাগ্য ভালো যে এমনটা হতে পারে সেটা আগে থেকেই কিছুটা আন্দাজ করেছিলেন দুর্জয়, আর তাই তৎক্ষণাৎ ছুটে গিয়ে জাপটে ধরলেন যোগেশকে। কষিয়ে একটা চড় মারলেন যোগেশের বাঁ গালে। কান্নায় ভেঙে পড়ল যোগেশ। হ্যাঁ, আপনি পুরো বিষয়টা বুঝিয়ে বলুন। এই যে মিস রত্না, ও সরি,
বেস্ট জার্নালিস্ট অফ দ্য ইয়ার রত্না। আপনি কি কিছু বলবেন? ও, বলবেন না? অলরাইট, আমি বলি। স্যার, 2020 কেসটা পড়তে গিয়ে আমি দেখি ওই কেসে যে খুন হয়েছিল সে আর কেউ নয়, রত্নার নিজের দাদা দিগ্বিজয় সামন্ত। একদিন অফিস থেকে ট্যাক্সি করে বাড়ি ফেরার পথে ড্রাইভার রমেশ পাণ্ডের সঙ্গে ভাড়া নিয়ে বচসা হয় দিগ্বিজয়ের। আচমকা ট্যাক্সিতে রাখা ছুরিটা চালিয়ে দেয় রমেশ। তাতেই রক্তাক্ত হয়ে গাড়ির মধ্যে লুটিয়ে পড়ে দিগ্বিজয়। আশেপাশের লোকজন ড্রাইভারকে ধরে ফেলে, পুলিশকে খবর দেয়। আর সেই কেসের তদন্তে নামেন দেবব্রত পাল। গ্রেফতার হয় রমেশ। তারপর বেল পেয়ে যায় কোর্ট থেকে। আর এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেন না রত্না দেবী। নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন তার দাদাকে, কারণ ছোট থেকে তার দাদাই ওকে বড় করে তোলেন, মানুষ করেন, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেন। দাদারই মৃত্যু এবং তারপর অপরাধীর এইভাবে বেল পেয়ে যাওয়াটা, এই দুটো জিনিসই কিছুতেই মেনে নিতে পারেননি মিস রত্না। নিজের কাজের সূত্র ধরে কেসের গভীরে গিয়ে জানতে পারেন অনেক কিছুই। আর তখনই ঠিক করেন দেবব্রত বাবুকে তিনি একেবারে শেষ করবেন। প্রথমে দেবব্রত বাবুর নামে কাগজে খবর বের করে ওকে সাসপেন্ড করান। তারপর ওর সঙ্গে প্রেমের নাটক করে ফাঁদে ফেলে নিজের স্ত্রীর চোখে ওকে খারাপ করার চেষ্টা করলেন। কিন্তু এত কিছু করার পরেও যখন দেখতে পান যে দীপশিখা দেবী দেবব্রত বাবুকে কিছুতেই ছেড়ে যেতে চাইছেন না, তখন তিনি আসল প্ল্যানটা করলেন। ফার্স্ট অফ অল নিজের টাকা খরচ করে যোগেশকে একটা কেস থেকে বেল করিয়ে ওর বিশ্বাস অর্জন করলেন। তারপর ওকে অনেক টাকা টোপ দিয়ে এই কাজে রাজিও করালেন। দীপশিখা দেবীকে মার্ডার করার পুরো প্ল্যানটাই ছিল এই রত্না সামন্তের। খুনের পরে মার্ডার ওয়েপন, ভিক্টিমের জামা কাপড়গুলো ফেলে দিলেও যোগেশ কিন্তু দীপশিখা দেবীর গায়ের সোনার গহনাগুলো এনে এই রত্না দেবীকেই দিয়েছিলেন বলে আমার বিশ্বাস। আসলে স্যার, আগের কেসের ট্যাক্সি নাম্বারটা ব্যবহার করে রত্না দেবী ভেবেছিলেন এটা দেখে পুলিশ কিছুটা কনফিউজড হয়ে যাবে, কিন্তু আসলে এতে আমার অনেকটাই সুবিধা হয়ে যায়। 2020 ঘটনার পিছনে লুকিয়ে থাকা সেই দ্য আলটিমেট ট্রুথ, সেটাই শেষ পর্যন্ত রত্না দেবী আর যোগেশকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। আসলে স্যার, কথায় আছে পারফেক্ট ক্রাইম বলে কিছুই হয় না। কোনো ক্রাইম পারফেক্ট হলে সেটাকে ক্রাইম বলে মনে করা যায় না। ক্রিমিনাল ক্রাইম করতে গিয়ে কিছু না কিছু ভুল করবেই, আর তাতেই তাকে মাসুল গুনতে হয়। শুনলেন দীপচক্রের দ্য আলটিমেট ট্রুথ গল্পের অন্তিম পর্ব। গল্প পাঠে আলাপন। দুর্জয় সেনের চরিত্রে কুন্তল, দীপশিখার চরিত্রে আমি বর্ণালী, সর্বাণীর চরিত্রে তানিশা, সৌভিকের চরিত্রে স্নেহাদ্রি, দেবব্রত ইন্দ্রনীল, রত্না প্রদীপ্তা এবং অন্যান্য চরিত্রে অভিষেক, অচ্যুত, নীল, অরিজিৎ, শান্তম, সুযাত্র, পার্থ, সৌরভ, মৈত্রেয়ী, বর্ণালী, ইন্দ্রনীল এবং কুন্তল। গল্পের অডিও রূপান্তর দিশানি, সাউন্ড ডিজাইনে সায়ন, প্রচ্ছদ ও ভিডিও ডিজাইনে দীপক, সমগ্র পরিচালনায় কুন্তল, প্রযোজনায় বিভা ক্যাফে। আরেকটি বিশেষ ঘোষণা, পরবর্তী সপ্তাহে আপনাদের জন্য আসছে সৌরভ চক্রবর্তীর মৃত কৈটব। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনাবার সঠিক ঠিকানা।